টানা ছুটি শেষে খুলেছে সরকারি অফিস, রাজধানীর সড়কে ভিড়, স্বাভাবিক জীবনযাত্রা। সাতষট্টি দিন পর চালু হলো ট্রেন ও লঞ্চ সেবা। করোনা সতর্কতা মানতে হবে কর্মী যাত্রীদের। বাস ভাড়া ৮০% বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ মানুষ, সামাজিক দূরত্ব নিশ্চিত নিয়েও শঙ্কা। করোনা পরীক্ষার ফল পেতে লাগছে ৩ থেকে ৭ দিন, সংক্রমণের ঝুঁকি বাড়ছে কয়েক গুণ। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, পাওয়া যাবে বোর্ডের ওয়েবসাইট ও মোবাইলে। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে রয়েছে দোলা টলারেন্স। এতক্ষণ শিরোনামগুলি বলছিলাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। টানা ৬৬ দিন বন্ধ থাকার পর আজ খুলেছে সরকারি অফিস। পুরোদমে শুরু হয়েছে বাংলাদেশ সচিবালয়েরও যাবতীয় কার্যক্রম। ব্যাংকের স্বাভাবিক লেনদেনও চালু হচ্ছে আজ। এদিকে করোনা সংকটের মধ্যে অফিস খোলা হলেও সবাইকে মেনে চলতে হচ্ছে স্বাস্থ্যবিধি। সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশের পথে থার্মাল স্ক্যানার, থার্মোমিটার দিয়ে কর্মকর্তা কর্মচারীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে অফিসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া অনেক অফিসে থাকছে পরিবহন ব্যবস্থা। জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে এসব বাহন চলাচল করছে। কর্মক্ষেত্রে সবার ন্যূনতম ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সব কর্মকর্তা কর্মচারীদের মাস্ক ব্যবহার করছেন। এদিকে কর্মস্থলে যোগ দিতে সকাল থেকে অফিসগামীদের ভিড় রয়েছে সড়কে। নিজস্ব পরিবহনের পাশাপাশি সিএনজি, রিকশায় করেও কর্মস্থলে যাচ্ছেন তারা। এ বিষয়ে আরো জানাতে ঢাকা এবং চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর যাত্রাবাড়িতে, সেখানে রয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আগামীকাল থেকে গণপরিবহন সচল হচ্ছে, কিন্তু আজ অফিস খুলেছে এবং সাথে অন্যান্য প্রতিষ্ঠানগুলো খুলে গেছে। সেক্ষেত্রে অফিসগামীরা যারা গন্তব্যে পৌঁছেছেন তারা কিভাবে পৌঁছেছেন, কোনো ভোগান্তির খবর কি পেয়েছেন কিনা? দেখুন, সকাল থেকেই কিন্তু ভোগান্তির চিত্র একেবারে স্পষ্ট এবং তার পাশাপাশি যেই সামাজিক দূরত্বের যে নির্দেশনা দেওয়া হয়েছে, যে স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছিল, সেটিকে একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই কিন্তু যে যার কর্মস্থলে যাচ্ছেন। আমি যে জায়গাটিতে আছি, আমি যেখানকে চিত্র একটু দেখাই তাহলে একেবারে বিষয়টি পরিষ্কার হবে। যেখানে মানুষে আসলে এক কথায় যদি বলতে যায়, মানুষে কিন্তু গাদাগাদি, একেবারেই সামাজিক দূরত্ব মানার যে বিষয়টি সেটিকে কিন্তু উপেক্ষা করা হচ্ছে। এবং আসা যাওয়ার ক্ষেত্রে যেহেতু গণপরিবহন আগামীকাল থেকে খোলার সিদ্ধান্ত রয়েছে, আজকে যেহেতু বন্ধ রয়েছে, তারা কিন্তু একটি রিকশায় ৩ থেকে ৪ জন, একটি অটো রিকশা যেখানে ধারণ ক্ষমতা ৩ জন, সেখানে তারা বসছেন ৬ থেকে ৭ জন, একটি সিএনজিতে চালকের পাশাপাশি ২ জন এবং তার পেছনে ৪ জন, মোট ৬ জন নিয়ে তারা কিন্তু যাতায়াত করছেন। এই যে গণপরিবহন বন্ধ থাকার খোলার সিদ্ধান্ত পরেও কিন্তু বলা হচ্ছিল যে গণপরিবহন খুললেও সীমিত আকারে খোলা হবে, বাস ভাড়া বাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে একটি আসন ফাঁকা রেখে আরেকটি আসনে বসা যায়। কিন্তু এখনকার চিত্রই কিন্তু গণপরিবহন না খুললে, যেহেতু সিএনজি চলছে, বিভিন্ন সময় দেখেছি লেগুনা পর্যন্ত চলতে দেখেছি, সেই লেগুনাতে আমরা একই অবস্থা দেখতে পেয়েছি যে মানুষের মধ্যে যে সামাজিক দূরত্ব মানার যে নির্দেশনাটি রয়েছে, সেটি কিন্তু আসলে যেহেতু তাদেরকে আসলে কর্মস্থলে যেতে হবে, তাদেরকে কাজে যেতেই হবে, তো যে কোনো মূল্যেই তারা আসলে সামাজিক নিয়মের যে বিষয়টি রয়েছে সেটিকে একেবারেই উপেক্ষা করে, সেটিকে তোয়াক্কা না করে তারা কিন্তু আসলে বের হচ্ছে। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। একটি ভ্যানে কিছুক্ষণ পর একটি ভ্যান আসছে, একটি ভ্যানে ৮ থেকে ১০ জন করে বসে আছেন। ভ্যান চালকরা বলছেন সামনে কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে আছে শুধুমাত্র যানবাহনের জন্য, তারা আসলে কিভাবে আসবেন। এবং একটি বিষয় হচ্ছে ভাড়াও কিন্তু তাদেরকে দ্বিগুণ গুনতে হচ্ছে। তারা বলছেন যেহেতু আজকে থেকেই অফিস আদালত খুলে যাচ্ছে, সেক্ষেত্রে গণপরিবহন খোলার সিদ্ধান্তটি আজকে থেকেই নিলে হয়তো তাদের জন্য হয়তো আজকে যে ভোগান্তিতে তারা পড়ছেন সেটি হয়তো তাদেরকে পড়তে হতো না। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে যে কথাটি একটি নির্দেশনা ছিল এবং এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা যে যারাই ঘর থেকে বের হবেন তারা অবশ্যই মাস্ক পরবেন। আপনি সবাইকে মাস্ক পরা অবস্থায় দেখতে পেয়েছেন?
দেখুন, সামাজিক দূরত্ব পাশাপাশি কিন্তু মাস্কের বিষয়টিও বারবার করে বলা হলেও এই মাস্কের বিষয়টি কিন্তু কেউ কেউ পড়লেও সবাই যে পড়ছেন বিষয়টি কিন্তু তেমন না। নিজস্ব জায়গা থেকে যেই নিরাপত্তার জন্য যে মাস্ক পরা দরকার সেটি কিন্তু সবার মধ্যে আমি দেখি। হ্যাঁ, হয়তো কেউ কেউ অনেকেই পড়েছেন কিন্তু অনেকেই কিন্তু পড়ছেন না, এবং যেহেতু বাধ্য করা হচ্ছে না এবং সেই জায়গা থেকে হয়তো অনেকে নিজ জায়গা থেকে পড়লে অনেকে কিন্তু পড়ছে না। প্রশাসনের ভূমিকা কতটা দেখতে পেয়েছেন আপনি? প্রশাসনের নজরদারি কেমন আছে? আসলে আমি সকাল থেকেই প্রায় এখানে আছি। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো রকমের কোনো তৎপরতা আমি দেখতে পাইনি। এখানে একটি ট্রাফিক পুলিশ বক্স রয়েছে এবং তাদের কোনো কর্মতৎপরতা, বিশেষ করে যে সকল যানবাহনগুলো আসছে তারা কি একাধিক বা বাহনে কি বেশি মানুষ নিয়ে আসছেন কিনা সেটিকে কিন্তু নিশ্চিত করার কোনো সুযোগ নেই। তারা কিন্তু করছেন এবং আমি দেখতে পাচ্ছি না যেখানে একটি সিএনজিতে যখন 5 জন আসেন, একটি অটোরিকশাতে যখন 6 থেকে 7 জন আসে, সেটি কিন্তু তারা আসলে নিয়ন্ত্রণ করছে না। এমনকি আমরা যেমনটা দেখে আসছি বিভিন্ন সময় চেকপোস্ট, তার পাশাপাশি তাদের বিভিন্ন রকম তৎপরতা, সেটি কিন্তু একেবারেই কিন্তু আসলে নেই। ইফতেখার, খালেদ ভাই নিশ্চয়ই সাথে থাকবেন আমাদের সাথে। এর মধ্যে ইফতেখার ফয়সাল যোগ দিয়েছেন চট্টগ্রাম থেকে, আমরা এখন তার কাছে চলে যাচ্ছি। ইফতেখার, চট্টগ্রামের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে চট্টগ্রামের সড়কে যানবাহনের চাপ কতখানি বেড়েছে? অফিসগামী মানুষের যাতায়াত কেমন দেখছেন? বলা যায় প্রায় 2 মাস পর চট্টগ্রামও অনেকটা কর্মচঞ্চল হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই অফিসগামী মানুষের যে তাদের যে কর্মচাঞ্চল্য রাস্তায় নেমে আসা, সেটি আমরা লক্ষ্য করেছি। এবং তবে একটি বিষয় লক্ষ্য করার মতো, সেটি হচ্ছে সকালবেলা কিছু সীমিত পরিসরে গণপরিবহন চলাচল করেছে, কিন্তু এখন সেই সংখ্যাটি কম, যার কারণে মানুষকে কিন্তু অফিসগামী মানুষকে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা দেখেছি অনেকে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন কোনো যানবাহনের জন্য। পাশাপাশি অনেককে আমরা দেখেছি যে রিক্সা, অটোরিকশাগুলো ব্যবহার করে তাদের অফিসে যেতে। সেই ক্ষেত্রে আমরা আমাদের অনেকের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছেন যে গণপরিবহন যাতে বাড়ানোর সিদ্ধান্ত নেই সেই বিষয়টির দিকে তারা আলোকপাত করেছেন। কারণ তারা বলেছেন এমনিতেই সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে, যদি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হয় সেক্ষেত্রে যদি যানবাহনের সংখ্যা না বাড়ে সেক্ষেত্রে সেটি আসলে রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। কারণ একেবারে স্বাভাবিক সময়ে যেটি হয় যে অনেক যানবাহনের পরেও আসলে দেখা যায় যে গাদাগাদি করে মানুষকে দাঁড়াতে হয়, আমরা ছাদে পর্যন্ত মানুষ উঠতে দেখা যায়। তো তারা বলছেন এই ধরনের পরিস্থিতিতে আসলে যদি যানবাহনের সংখ্যা না বাড়ে সেক্ষেত্রে মানুষকে ভোগান্তিতে পড়তে হবে এবং সংক্রমণের সংখ্যাও বেড়ে যাবে। তবে অফিস আদালতগুলোতে আসলে একদিকে আজকে থেকে খুললেও কিন্তু অনেক মানুষ এরই মধ্যে নগরীর বাইরে থাকার কারণে তারা নগরীতে এসে পৌঁছাতে পারেননি। প্রথম দিন কিছুটা অনুপস্থিতিতে থাকতে পারে এমনটি অনেকেই শঙ্কা প্রকাশ করছেন। হয়তো আগামীকাল থেকে সেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে উঠবে। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। ইফতেখার ফয়সাল, আপনিও নিশ্চয়ই সাথে থাকবেন। আমরা পরবর্তী সংবাদে আপনাদের কাছে আবারও ফিরে আসব। এদিকে কর্মস্থলে যোগ দিতে আজও বিভিন্ন জেলা থেকে ঢাকা আসছেন অনেকেই। এ নিয়ে আরো জানাতে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, গত কয়েকদিন ধরেই দেখেছি এই দৌলতদিয়া ঘাটে কিন্তু মানুষের যথেষ্ট চাপ ছিল। আজ কি সেই চাপ আরো বেড়েছে কিনা, পরিস্থিতি সার্বিকভাবে জানাবেন আমাদেরকে। দেখুন, ঈদের পরদিন বিকেল থেকেই কিন্তু এই দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রী এবং যানবাহনের কিন্তু চাপ অব্যাহত রয়েছে। আজও কিন্তু সেই চাপটা আমরা দেখতে পেয়েছি দৌলতদিয়া ফেরিঘাটে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এখন যে ফেরিটি দাঁড়িয়ে রয়েছে ঢাকা ফেরি, ফেরিতে কিন্তু যানবাহন থেকে কিন্তু যাত্রীর সংখ্যাটাই কিন্তু বেশি। শুধু যে এই ঢাকা ফেরি তা না, সকাল থেকে আমরা এই ঘাট এলাকাতে এসে দেখতে পেয়েছি যে যতগুলো ফেরি পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে প্রত্যেকটা ফেরি কিন্তু উপচে পড়া ভিড় নেই, অর্থাৎ কোনো প্রকার সামাজিক দূরত্ব না মেনেই কিন্তু মানুষ গাদাগাদি হয়েই ফেরি পারাপার হয়ে রাজধানী ঢাকায় ফিরছে। এছাড়া যেহেতু গণপরিবহন বন্ধ, সেক্ষেত্রে তারা কিন্তু প্রাইভেট কার, অটোরিকশা, মোটরসাইকেল ভাড়া করেও কিন্তু এই দৌলতদিয়া ঘাট এলাকাতে আছে। আপনি এই সাইডটাতে একটু দেখেন, এইখানে একটা যাত্রীবাহী মাইক্রো দাঁড়িয়ে রয়েছে। এই মাইক্রোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি একদম গাদাগাদি, একজনের গায়ের সঙ্গে আরেকজনের গা ঘেঁষাঘেঁষি করেই কিন্তু তারা বসেছেন এই সামাজিক দূরত্বে, এবং অনেকের মুখে আমরা কিন্তু মাস্কও দেখতে পাচ্ছি না। তবে যেহেতু করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে সেক্ষেত্রে এরকম গাদাগাদি হয়ে মানুষ কিন্তু পারাপার হচ্ছে। তো এক্ষেত্রে আমরা কিন্তু সকাল থেকে ঘাট এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো নজরদারি দেখতে পাইনি। আর এই রুটে ছোট বড় চলাচল করছে ঘাটে।
এই রুটে মোট 14টি ফেরি রয়েছে। 14টি ফেরির মধ্যে কিন্তু সকাল থেকে 7টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যদি যাত্রী এবং যানবাহনের চাপ আরো বাড়ে সেক্ষেত্রে কিন্তু তাদের ফেরির সংখ্যাও বাড়াবে। তো এখন পর্যন্ত বলা যায় যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপটাও বৃদ্ধি পাচ্ছে এই দৌলতদিয়া ঘাট এলাকায়। দৌলতদিয়া ঘাট পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা। আজও নানা পথে ঢাকা ফিরছে মানুষ, এছাড়া সব ধরনের অফিস খুলে যাওয়ায় সড়কে বেড়েছে মানুষের চাপ। আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল, গাজীপুরের সড়ক মহাসড়কে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? যানবাহনের চাপ কি অনেক বেড়েছে কিনা, সব মিলিয়ে আমাদেরকে জানাবেন। আমরা নিশ্চয়ই গাজীপুরে আমাদের সহকর্মীর কাছ থেকে সবশেষ খবরটি জেনে নেব, তবে তার আগে একটি প্রতিবেদন আমরা দেখে নিচ্ছি। 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর শুরু হয়েছে যাত্রীবাহী রেল চলাচল। সকাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেন। চট্টগ্রাম থেকে সকাল 7টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে সুবর্ণ এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষ জানিয়েছে সুবর্ণ এক্সপ্রেসে আজ 454টি সিটের বিপরীতে যাত্রী ছিল প্রায় 350। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে যাত্রী প্রবেশের সময় তাপমাত্রা মাপা হচ্ছে। এছাড়া চলাচলের আগে ট্রেন জীবাণুমুক্ত করার পাশাপাশি রেল কর্মীদের সুরক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সংক্রমণ ঠেকাতে ট্রেনে থাকছে না কোনো খাবার বগি, যাত্রীদের এক বগি থেকে অন্য বগিতে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সকাল 7টা চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে বনলতা এক্সপ্রেস। তাপমাত্রা মেপে প্ল্যাটফর্মে প্রবেশের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে যাত্রী ও রেল কর্মচারীরা রয়েছেন সচেতন। আমরা গাড়িতে আসার পরে আমাদেরকে ডাকি ওখানে নিয়ে গেছে, নিউডাল তাপমাত্রা এগুলো চেকিং করছে। চেকিং করার পরে এরা আমাদেরকে ফিট বলি, যারা ফিট হয়েছে তাদেরকে এখানে পাঠাচ্ছে, যারা আনফিট হয়েছে তাদেরকে বাইর করে দেওয়া হয়েছে। তাপমাত্রা এবং স্যানিটাইজেশন দেওয়া হয়েছে, বাট আমরা নিজেরাই অনেক সেফলি আসছি। যাত্রী ঢোকার সময় তাদের জ্বর মেপে এগুলা সব পরীক্ষা টরীক্ষা করে ছেড়েছি, টিকিট চেক করে। এরপর আমরা স্টেশন প্ল্যাটফর্মে সমস্ত স্যানিটাইজার দিয়ে, তারপর গাড়ির ভিতরেও আমরা একটা স্কট পার্টি দিয়েছি যারা ওখানে নিরাপত্তা নিশ্চিত করবে, যে যাতে পাশাপাশি বসতে না পারে, দূরত্ব বজায় রাখে। তারপর আমাদের পর্যায়ক্রমে আমরা আরও এই নিরাপত্তাটা আমরা আরও উন্নত করার চেষ্টা করব। হচ্ছে আমাদের। আরো জানাতে ঢাকা এবং খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ, তার কাছে। অনির্বাণ, এই মুহূর্তে কমলাপুরের পরিস্থিতি কেমন দেখছেন? কোন ট্রেন কি এখন পর্যন্ত ছেড়ে গেছে কিনা, এবং আজ কতটি ট্রেন আসলে এইখান থেকে ছেড়ে যাবার কথা রয়েছে? দেখুন, কমলাপুরের চিরচেনা চিত্র একেবারে বলা যায় যে অচেনা চিত্র। কমলাপুরের সামনের কাউন্টার এবং সেই সামনের অংশ, এই অংশটুকু আসলে কতদিন আগে সর্বশেষ দেখা গেছে এটা দেখলে পরে বোঝা যাবে। আপনাকে যদি আমি দেখাই, কাউন্টার একেবারে শূন্য, ঠিক সামনের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু একেবারে যাত্রী নেই। গত 2 দিন আগে এবং গতকালকে যখন রেল মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যে আজকে থেকে ক পর্বের আন্তনগর ট্রেন সারা বাংলাদেশে ছাড়বে, সেই হিসেব অনুযায়ী আজকে দুপুর 12:30 নাগাদ চাঁপাইনবাবগঞ্জ থেকে বনলতা এক্সপ্রেসটি ঢাকা কমলাপুর স্টেশনে আসার কথা, এবং আসার পর সেই ট্রেনটি আবার কমলাপুর থেকে ইঞ্জিন ঘুরিয়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে 1:30টার সময়। তো এই আজকের দিনের প্রথম ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যাবে দুপুর 1:30টার সময়। তার আগে যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্বটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রবেশ যে পথ রয়েছে, সেই প্রবেশ পথে একটি থার্মাল স্ক্যানার মেশিন বসানোর কথা রয়েছে, যেটি দিয়ে মূলত জীবাণুনাশক এবং জীবাণুমুক্ত হয়ে যাত্রীরা প্রবেশ করবেন এবং বেরিয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এখানে আসছেন এবং তারা সেই প্রস্তুতি পর্বগুলো তারা মেটাচ্ছেন। এবং এরপর যেটি রয়েছে, অর্থাৎ আজকে সারাদিনে ক পর্বের যে যে ট্রেনগুলো রয়েছে, সেই ট্রেনগুলো মূলত পর্বগুলো তারা মেটাচ্ছেন। এবং এরপর যেটি রয়েছে, অর্থাৎ আজকে সারাদিনে ক পর্বের যে ট্রেনগুলো রয়েছে, সেই ট্রেনগুলো মূলত সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ফিরবেন ঢাকায়, উদয়ন এক্সপ্রেস চট্টগ্রাম সিলেট হয়ে চট্টগ্রামে যাবে, লালমনিরহাট এক্সপ্রেস যেটা লালমনিরহাট থেকে ঢাকা এবং ঢাকা থেকে আবার লালমনিরহাটে ফিরে যাবে, কালনী এক্সপ্রেস সিলেট থেকে ঢাকায় আসবেন এবং ঢাকা থেকে আবার সিলেটে চলে যাবে, চিত্রা এক্সপ্রেস খুলনা থেকে আসছেন এবং খুলনায় আবার ফিরে যাবে, সোনার বাংলা এক্সপ্রেস ঢাকা চট্টগ্রাম ঢাকা, এবং বনলতা এক্সপ্রেস যেটি বিকেল দুপুর 12:30 নাগাদ কমলাপুরে আসার কথা।
আর আগামী 3 তারিখ অর্থাৎ 3 জুন থেকে খ পর্বের যে 9 জোড়া ট্রেন রয়েছে সেই 9 জোড়া ট্রেন চালু হবে, যেটি ঢাকা দেওয়ানগঞ্জ এবং খুলনা, রাজশাহী, কপোতাক্ষ এবং রাজশাহী গোয়ালন্দ এবং পাশাপাশি বেনাপোল এক্সপ্রেস রয়েছে। তো এই তার আগ পর্যন্ত অর্থাৎ 3 তারিখের আগ পর্যন্ত এখন পর্যন্ত আজকে থেকে 8 জোড়া ট্রেন সারা বাংলাদেশে চালু হচ্ছে। সেই 8 জোড়া ট্রেনের কিন্তু বলা যায় যে যেসব যাত্রীরা আসছেন সেসব যাত্রীদেরকে সামাজিক দূরত্ব এবং সামাজিক যে স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধি মেনেই এই ট্রেনে আসা যাওয়া করতে হবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে তো অনেক ধরনের নির্দেশনা রয়েছে এই চলাচলের ক্ষেত্রে, সেগুলোকে যাত্রীদের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা বিষয়টিকে কিভাবে দেখছেন? তারপরে যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন এবং ট্রেনে যাত্রীরা আসার আগে অবশ্যই তাদেরকে 1 ঘন্টা আগে স্টেশনে পৌঁছাতে হবে, কারণ কোনো টিকিটই টিকিট কাউন্টার থেকে দেয়া হচ্ছে না। তো যার কারণে অনলাইনে যেসব টিকিটগুলো কাটা হয়েছে সেই টিকিটগুলো এই হাতে করে নিয়ে এসে এবং যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতা পার করে তারপরে ট্রেনে উঠতে হবে। তো যার কারণে যেসব যাত্রী রয়েছে সেই যাত্রীগুলো তাদের নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ার অন্তত পক্ষে 1 ঘন্টা আগে স্টেশনে আসার কথা বলছেন রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এখানে একটা বিষয় অভিযোগ উঠছে যে এই সময়ের ভিতরে ট্রেনের যে শিডিউল সেই শিডিউলটা কতখানি নির্ধারিত সময়ে ধারাবাহিকভাবে বজায় রাখতে পারে সেটি একটি বড় চ্যালেঞ্জ। এবং পাশাপাশি একটা বিষয় আমরা বলে রাখি যে ট্রেনের যেহেতু টিকিট কম বিক্রি হচ্ছে অর্থাৎ 50% ট্রেনের টিকিট বিক্রি করছে, তো সেহেতু ট্রেনের ভাড়া কিন্তু এখন পর্যন্ত বাড়ানো হয়নি। রেলওয়ে মন্ত্রী গতকালকে বলেছেন যে রেলের ভাড়া এই মুহূর্তে বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই, কারণ রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান, যার কারণে সরকারের কিছু ভর্তুকি দিয়ে তারা আপাতত চালাতে চান। এই ছিল আমার কাছে রেলওয়ে সর্বশেষ খবর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। অনির্বাণ সাথে থাকবেন, আমরা যাচ্ছি খুলনায় সহকর্মী AHM শামীমুজ্জামানের কাছে। শামীম, স্টেশন থেকে এই মুহূর্তে যাত্রী চাপ আপনি কেমন দেখছেন? কতটি ট্রেন ছেড়ে গেছে এ পর্যন্ত? 2 মাসের বেশি সময় পরেই কিন্তু আজ খুলনা স্টেশন থেকে একটু আগে একটা ট্রেন ছেড়েছে ঢাকার উদ্দেশ্যে। সময় পরে ট্রেনটা ছেড়ে যাচ্ছে, যে কারণে আসলে সকাল থেকেই যে খুলনা রেল স্টেশন যে ট্রেনারুট সেই ট্রেনারুট কিন্তু পেয়েছে। আগে ট্রেনে যে যাত্রীরা গেছেন বা ট্রেন ছাড়ার আগে যে স্বাস্থ্য বিধি বা স্বাস্থ্য সুরক্ষার যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো কিন্তু মানা হয়েছে বলে আমাদের কর্তৃপক্ষ জানিয়েছেন। আমরা দেখেছি যে প্রত্যেকটা যাত্রীদের কিন্তু আসলে স্বাস্থ্য সুরক্ষার যে ব্যবস্থা রয়েছে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে, যেমন তাপমাত্রা মাপার যে স্ক্যানিং করা হচ্ছে এবং যাত্রীদের যে হ্যান্ড স্যানিটাইজার সহ যে সমস্ত স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী রয়েছে সেই বিষয়ে কিছু যাত্রীদেরকে বারবার করে সতর্ক করা হচ্ছে। এবং আমরা যাত্রীদেরকে দেখেছি যে আসলে যাত্রীরা কিন্তু আসলে স্বাস্থ্য সচেতনতার সাথেই কিন্তু আসলে ট্রেনে উঠেছে। এছাড়াও কিন্তু রেল স্টেশন এলাকায় আমরা দেখেছি যে নির্ধারিত গোল গোল চিহ্ন দিয়ে যাত্রীদের যে নিরাপদ যে গস্তে থাকার যে সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। আসলে সব মিলিয়ে কিন্তু আসলে আমরা বলতে পারি যে 2 মাসের বেশি সময় পর আজ সকাল 9টায় যে ট্রেন ছাড়ার মধ্যে দিয়েই যে ট্রেনের যে কার্যক্রম শুরু হয়েছে, কার্যক্রমের প্রথম দিন কিন্তু আসলে যে স্বাস্থ্য সুরক্ষার যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো কিন্তু আসলে মানা হয়েছে। আর যাত্রীদের যে কথাটা বলছিলেন যে আসলে যাত্রীদের চাপ কিন্তু আসলে পর্যন্ত আমরা তেমন দেখিনি, তার কারণ কি যেহেতু 2 মাসের বেশি সময় পর ট্রেন ছেড়েছে এবং এছাড়াও কিন্তু টিকিট কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে না, অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করা লাগছে। যে কারণে আসলে যাত্রীরা স্বাভাবিক সময় আমরা যেমন দেখি যে যাত্রীরা টিকিট কাউন্টারে এসে টিকিটের জন্য দীর্ঘ লাইন দিয়ে করা সেরকম কোনো কিছু নাই। তার কারণে অধিকাংশই যাত্রীরাই কিন্তু আসলে জানে যে আসলে টিকিটে স্টেশন থেকে টিকিট সংগ্রহ করা যাবে না। আরেকটা বিষয় একটু বলে রাখি, টিকিট কাটার ক্ষেত্রে কি কোনো ভোগান্তির খবর আপনি পেয়েছেন যাত্রীদের কাছে? না, এখনো পর্যন্ত কিন্তু আসলে আমরা বেশ কয়েকজন যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে সেই ধরনের যে অভিযোগ আমরা বিগত দিনে যেমন যে অভিযোগগুলো করে সে আসলে কোনো অভিযোগ করেনি। তবে তারা কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করেছেন যেহেতু অনলাইনের মাধ্যমেই টিকিট সংগ্রহ করা হচ্ছে। স্বাভাবিকভাবেই সকলেই কিন্তু আসলে অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ অভ্যস্ত নয়, টিকিটটা অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে গেলে তারপর আসলে প্রিন্টের একটা বিষয় আছে অথবা প্রিন্ট যে না থাকে সেই যে মেসেজটা আছে সেটা নিয়ে আসলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগের একটা বিষয় আছে। আসলে এই বিষয়টা নিয়ে কয়েকদিন যাত্রীরা একটু ক্ষোভ প্রকাশ করেছে, কিন্তু তারপরেও তারা কিন্তু আসলে সন্তোষ প্রকাশ করেছেন যে আসলে স্বাস্থ্য বিধি নেবার করোনা সুরক্ষার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মানার নিয়মগুলো আরো কঠোরভাবে মানা হয়।
আজ থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল, আর এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে কাল থেকে চলবে বাস, ভাড়া বাড়ছে ৮০%, তবে একে ভাড়া বৃদ্ধি না বলে সমন্বয় বলছে বিআরটিএ। কেননা এই সময়ে বাসগুলো বহন করতে পারবে আসন সংখ্যার অর্ধেক যাত্রী। করোনা পরিস্থিতিতে ৮০% ভাড়া বাড়ানোকে সাধারণ মানুষের উপর বোঝা চাপানো বলে মনে করছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতির কারণে প্রায় 2 মাস ধরে রাজধানী সহ সারা দেশে বন্ধ গণপরিবহন। তবে 1 জুন থেকে আবারও চলবে বাস, অবশ্য সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে। রাস্তায় বাস নামানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হলেও মালিকদের পক্ষ থেকে দাবি তোলা হয় ভাড়া বাড়ানোর। ভাড়া দ্বিগুণ করার দাবি তোলেন তারা। এর প্রেক্ষিতে শনিবার রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসে কর্তৃপক্ষ। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সিদ্ধান্ত হয় সব ধরনের বাসের ভাড়া ৮০% বৃদ্ধির। 80% ভাড়া প্রতি প্যাসেঞ্জার, সাপোজ 20 জন যদি হয়, ওই 20 জনের উপরে 80% ভাড়া বৃদ্ধি হিসেবে নেওয়ার সুপারিশ করা হয়েছে আজকের মিটিংয়ে। এটা তো আসলে ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না, আমাদের এক্সিস্টিং যে রেটটা আছে, যার ক্ষেত্রে যেটা যে মানে আন্তঃজেলা বা ইন্টার জেলা সেটা যেটা আছে সেটা সকলের ক্ষেত্রেই, বাস মিনি বাসের ক্ষেত্রে। এই ভাড়া বৃদ্ধিকে যৌক্তিক দাবি করছেন পরিবহন মালিকেরা। বাস চালক সহকারীর সুরক্ষা নিশ্চিতে খরচ বাড়বে বলে জানান তারা। করোনা পরবর্তী পরিস্থিতিতে ভাড়া আবারও আগের মতো বা সমন্বয় করা হবে বলেও দাবি তাদের। আমরা যৌক্তিকভাবেই আমাদের হিসাবগুলি আমরা তুলে ধরেছি মিটিংয়ে, এবং আমরা সর্বোচ্চ ছাড় 20% ছাড় আমরা দিয়েছি। স্বাস্থ্যবিধি নিশ্চিত করা ও ৮০% বেশি ভাড়া আদায় করা হবে কিনা তা দেখতে মাঠে থাকবে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত এবং পুলিশ। বর্তমান পরিস্থিতিতে যখন সব মানুষের চলাচল যখন অনেক বেশি বেড়ে যাবে, এটি আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। বাট তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন গণপরিবহন এবং সাধারণ মানুষ সরকারের যে স্বাস্থ্যবিধি রয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ, এগুলো যথাযথভাবে মেনে চলেন। তবে এই পরিমাণ ভাড়া বৃদ্ধিকে সাধারণ মানুষের উপর বোঝা চাপানো বলে মনে করছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। ৮০% ভাড়া বাড়ানো অযৌক্তিক বলেও মত তাদের। যদি ভাড়া বাড়ানোই হয় তাহলে সেক্ষেত্রে সরকারের উচিত হবে অতিরিক্ত যে ভাড়া, সেই ভাড়া গণপরিবহনের মালিকদের ভর্তুকি আকারে দিয়ে দেওয়া। কোনো অবস্থাতেই সাধারণ জনগণের উপর এই বাড়তি ভাড়ার বোঝা চাপানো যুক্তিযুক্ত হবে না। রাজধানীতে এমনিতেই যাত্রীর তুলনায় বাস অপ্রতুল, তাই অর্ধেক আসন খালি রেখে বাস চলাচল ও স্বাস্থ্যবিধি কতটা নিশ্চিত করা যাবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে যাত্রী পরিবহনের ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান পরিবহন মালিকরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাস ভাড়া ৮০% বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ মানুষ। একে জনবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করছেন অনেকে। তাদের আশঙ্কা, ভাড়া বাড়ানোর পরও বাসে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে না। এতে প্রতিদিন যাতায়াতকারীরা করোনা ঝুঁকিতেই থাকবে। সোমবার থেকে চালু হচ্ছে বাস। রাজশাহীতে খুলতে শুরু করেছে কাউন্টারগুলো। সামাজিক দূরত্ব মেনে চলছে টিকিট বিক্রি। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই ৮০% বেশি ভাড়ায় টিকিট দেওয়া হচ্ছে। ডাবল সিটগুলোতে আপনার সিঙ্গেল সিট, ডাবল সিটে একজন করে বসে যাবে আপনার। আগে রাজশাহী ঢাকা রুটে নন এসি বাস ভাড়া 460 ও এসিতে ছিল 1000 টাকা। এখন তা রাখা হচ্ছে 860 ও 1800 টাকা। ভাড়া এত বেশি বাড়ায় অসন্তুষ্ট যাত্রীরা। কি করবো এখন, টিকিটের দাম বাড়লো কে না করলে কি যাওয়াই লাগবে আমাদের ঢাকাতে, চাকরি বাঁচাতে হবে। বাংলাদেশের কালচারে যেটা আমরা দেখছি, কোনো একটা ভাড়া যদি কখনো বেড়ে যায় তখন কিন্তু সেটার কিন্তু কোনোদিন কমে না। বিআরটিএর প্রস্তাবে ক্ষোভ জানিয়েছে বগুড়ার মানুষও। তারা বলছেন, ভাড়া বাড়লেও অর্ধেক যাত্রী পরিবহন নিয়ে সন্দেহ রয়েছে। ভাড়া বেশি হলে আমরা গরিব মানুষ চলাচল করে, মানে গাড়িওয়ালারা অর্ধেক যাত্রী নিয়ে গেলে তাদেরকে পোষাবি না। এখন আমরা গরিব মানুষ, তাহলে কিভাবে যাতায়াত করবো? তারাও গাড়ি নিয়ে কিভাবে আমাকে গিয়ে দেবে? ঢাকা চট্টগ্রাম রুটে এসি বাসের ভাড়া ছিল 700 থেকে 1200 টাকা পর্যন্ত, কিন্তু যাত্রীদের এখন গুনতে হবে 1260 টাকা থেকে 2160 টাকা। যাত্রীদের জিম্মি না করে সরকারকে ভর্তুকি দেওয়ার দাবি চট্টগ্রামবাসীর। যদি পারা যায় আর সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপারটাও ঠিকঠাক রাখার জন্য আমার মনে হয় যে গণপরিবহনের পরিমাণ বাড়াই দেওয়া উচিত। খুলনাবাসীর দাবি, করোনা পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই সংকটে রয়েছে। এ সময় বাস ভাড়া বাড়ানো অযৌক্তিক। তবে বাস মালিকরা বলছেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অর্ধেক আসন ফাঁকা রাখতে হচ্ছে। সেক্ষেত্রে ভাড়া বাড়ানোর বিকল্প নেই। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 2 মাস বন্ধ থাকার পর সকাল থেকে ঢাকা, বরিশাল সহ দেশের দক্ষিণ অঞ্চলের
34 জেলায় লঞ্চ এবং স্টিমার চলাচল শুরু হয়েছে। সদরঘাটে রয়েছে কর্মী যাত্রীদের ভিড়। সবাইকে মেনে চলতে হচ্ছে স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব মেনে ঘাটে প্রবেশ ও বের হতে হচ্ছে। এছাড়াও প্রবেশ পথে থাকা জীবাণুনাশক টানেলের ভেতর থেকে যেতে হচ্ছে ঘাটের ভেতর। লঞ্চগুলোতেও ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়া হচ্ছে। লঞ্চের বারান্দা ডেকে যাত্রীরা সামাজিক দূরত্ব মেনে চলাচল করছেন। সবার মুখেই রয়েছে মাস্ক। টিকিটের দাম রাখা হচ্ছে আগের মতোই। আরো জানাতে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, আজ থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ঘাটে কতটা কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এবং এ পর্যন্ত কটি লঞ্চ ঘাট ছেড়ে গেছে? ধন্যবাদ। আসলে ঘাটে কর্মচাঞ্চল্য যেটি বলা হচ্ছে সেটি ফেরেনি, কারণ দীর্ঘদিন পর প্রায় 67 দিন পর আজকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আমরা যেটা দেখছি যাত্রী সংখ্যাও অনেক কম। এখন গ্রামান্তর থেকে এটি হচ্ছে লোকাল ঘাট। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে বরিশালের লোকাল ঘাট বলা হয়। তো এখানে এখন 109টি লঞ্চ রয়েছে। আর সকাল থেকে 5টি লঞ্চ ছেড়ে গেছে আর 3টি লঞ্চ বাইরে থেকে বরিশালে এসে মেহেন্দিগঞ্জ, ভোলা এবং অন্যান্য স্থান। আমরা যেটা দেখতে পাই যে আসলে লঞ্চে যাত্রী যারা ছিলেন তারা যেটা বলছেন তারা সামাজিক দূরত্ব বজায় রেখে তাদেরকে বসতে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাগুলো বলছেন। কিন্তু যখনই লঞ্চ ঘাটে ভিড়ছে তখন কিন্তু আমরা যেটা দেখেছি কোনো সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। অর্থাৎ যে যার আগে পারছেন লঞ্চ থেকে নামার চেষ্টা করছেন। এই বিষয়টি আসলে এনশিওর করা যায়নি, কারণ এখন পর্যন্ত যেমন এই সব লঞ্চের ক্যাপাসিটি হচ্ছে 238, 235, 213 এমন যাত্রী ধারণ ক্ষমতা। তো এই সব লঞ্চে কিন্তু আজকে যাত্রী এসছে 45 জন, কোন লঞ্চে 30 জন, কোনটা 50 জন। তো সেক্ষেত্রে ওনারা যেটি করেছেন ওনারা সামাজিক দূরত্ব বজায় রাখতে পেরেছেন। কিন্তু যখনই এটি চলবে তখন এটি মানা সম্ভব হবে কিনা এখনো বলা যাচ্ছে না। উভয় পক্ষ থেকে অর্থাৎ বরিশাল থেকে যাত্রী যাচ্ছে কম আর বাইরে থেকেও যাত্রী আসছে কম। এই অবস্থার মধ্যে এখন এই লোকাল যে ঘাট আছে লোকাল ঘাটের লঞ্চগুলো চলাচল করতে সন্ধ্যার পর বোঝা যাবে আসলে ঢাকাগামী যাত্রীদের অবস্থা কি। তবে ঢাকাগামী ঘাটে তো মনিটরিং টিম কাজ করার কথা রয়েছে। আপনি এখন পর্যন্ত কোনো মনিটরিং টিম সেখানে দেখেছেন? আমি এখন পর্যন্ত স্বাস্থ্য মনিটরিং টিম তো দূরের কথা কাউকেই দেখা যায়নি। এখানে লঞ্চ আসছে, লঞ্চ ছাড়ছে, অর্থাৎ কেউ তদারকি করছে না, বরং লঞ্চের যারা স্টাফ রয়েছেন তারা নিজস্ব অন্তত সেফটিটাকে এনশিওর করছেন এবং তারা তাদের মতো কাজ করে যাচ্ছেন। আমরা এখন পর্যন্ত কোনো মনিটরিং টিমকে বরিশালের লঞ্চ ঘাটে দেখিনি এবং কোনো তদারকিও দেখিনি বা কোথাও কোনো ভিজিটও তাদের দেখিনি বা কোথাও তাদের অবস্থানও আমরা দেখতে পাইনি। তো যে কথাটি বলছিলাম যে আসলে সেলফ সেফটি বলতে যেটি বোঝায় ওনারা নিজেদের নিরাপত্তাটুকু নিজেরা এখন পর্যন্ত বজায় রেখে চলেছেন। তবে যাত্রী বেশি হলে এটা কতটুকু পারবেন সেটি আসলে বিবেচ্য বিষয়। এই বরিশাল লঞ্চ ঘাটে আজকে লঞ্চ 67 দিন পর ছেড়েছে, এটি হচ্ছে এখানকার সর্বশেষ। মুরাদ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। গণপরিবহনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান প্রতিটি টার্মিনালে এটি তদারকি করা হবে। তবে করোনা সংক্রমণ বাড়ার মুখে গণপরিবহন খুলে দেওয়ার সিদ্ধান্তকে ভুল বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। 8 মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। মৃত্যু হয় 18 মার্চ। এরপর করোনা সংক্রমণ রোধে 26 মার্চ থেকে গণপরিবহন চলাচল বন্ধ করে দেয় সরকার। এর 65 দিন পর চালু হতে যাচ্ছে বাস, ট্রেন, লঞ্চ। অথচ এখনো বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। এর তীব্র সমালোচনা করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন এতে করোনা সংক্রমণের ঝুঁকি আরো বাড়ছে। আগামী কাল থেকে সাধারণ ছুটিও থাকবে না, গণপরিবহন খুলে দেওয়া হবে। এই বিষয়গুলো তারা প্রথম থেকেই এত ভুল সিদ্ধান্ত নিয়েছে, মনে হয়েছে যে কোনো সমন্বয় নেই কোথাও।
তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানালেন, স্বাস্থ্যবিধি মানার শর্তে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। করোনা সংক্রমণ থেকে যানবাহন ও যাত্রীদের সুরক্ষা দিতে হবে। যে সকল পরিবহন সরকারি নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী আরও জানান, টার্মিনাল ভিত্তিক মনিটরিং দলের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে বিআরটি এর ভ্রাম্যমাণ দল। ইলিয়াস আহমেদ খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরীক্ষার ফলাফল পেতে ভোগান্তির যেন শেষ নেই। করোনা উপসর্গ দেখা দেওয়ার পর যত দ্রুত সম্ভব পরীক্ষা করার পরামর্শ দেওয়া হলেও তা বাস্তবায়ন করতে গিয়ে বিপাকে সাধারণ মানুষ। ভুক্তভোগীরা বলছেন, নানা ঝামেলার পর নমুনা জমা দিতে পারলেও ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে 3 থেকে 7 দিন। তাদের অভিযোগ, ফলাফল নেগেটিভ আসলে অনেক সময় জানানোই হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত রিপোর্ট না দিলে সংক্রমণের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। বোন ও ভাগ্নিকে সঙ্গে নিয়ে তৃতীয় দফায় করোনা নমুনা পরীক্ষা করাতে এসেছেন কল্লোল রায়। প্রথমবার আইডিসিআরে 1.5 মাস আগে নমুনা দিয়ে এলেও আজও তার ফল জানানো হয়নি। এরপর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নমুনা দিয়ে 5 দিন পর জানতে পারেন তিনি করোনা পজিটিভ। 14 দিনের কোয়ারেন্টাইন শেষে ব্র্যাকের বুথে নমুনা পরীক্ষার 1 সপ্তাহ পর জানতে পারেন করোনা নেগেটিভ। তবে বোন ও ভাগ্নির নমুনা জমা দেওয়ার পরও ফল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তাদের। 24শে এপ্রিল আইডিসিআর থেকে আমার স্যাম্পল কালেক্ট করেছিল, কিন্তু এখন তো মে মাস চলতেছে, আমি এখনো ওই রিপোর্টটা জানি না। অনেকবার ফোন দিয়েছি হেল্পলাইনে, পাইনি। 16 তারিখে এসেছিলাম, তখন টেস্ট করিয়েছি আমারটা, আমার বেবির রেজাল্টটা পেয়েছি, কিন্তু আমারটা পাইনি। আজকে 2টা পর্যন্ত কালেকশন শেষ, আমরা সঙ্গে সঙ্গে গিয়ে ল্যাবে জমা দেবো। এখন ল্যাবের লোকেরা কয়দিন রাখতেছে এটা বলতে পারবো না আমরা। টেস্টের ফলাফল দিতে যদি 3 থেকে 4 দিন সময় লাগে, তাহলে সেটি চিকিৎসা ও আইসোলেশনের কাজেও লাগছে না। আর 24 থেকে সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে ফলাফল না দিতে পারলে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা চিকিৎসা গবেষকদের। আবার যারা করোনা পজিটিভ হওয়ার খবর দেরি করে জানছেন, তাদের মাধ্যমে করোনা ছড়িয়ে পড়ার শঙ্কাও বাড়ছে। একদিনে ফলাফল দিলে যেটা দাঁড়াবে যে যিনি পজিটিভ হবেন তাকে আইসোলেশনটা ভালো করে করা যাবে, বাসায় হোক বা হাসপাতালে হোক। আর দ্বিতীয়ত তার চিকিৎসার ব্যাপারটা, প্ল্যানটা তাড়াতাড়ি শুরু হবে। নমুনা পরীক্ষায় সারা দেশে মাত্র 39টি বুথ বসিয়েছে ব্র্যাক। দিনে প্রতি বুথে 30 জনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় বুথের সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে ব্র্যাক। কখনো কখনো ল্যাবরেটরিতে যখন বেশি লোড হয়ে যায় অনেক স্যাম্পলের, তখন হয়তো ল্যাবরেটরি করতে দেরি হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের কিছু করার থাকে না। প্রথমে আমরা চট্টগ্রামকে হাতে নিয়েছি, যে চট্টগ্রামে আমরা প্রথমে এক্সটেন্ড করব। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মে মাস পর্যন্ত সারা দেশে 50টি ল্যাবে প্রায় 3 লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজধানীতে মুগদা হাসপাতালে ল্যাব এখনো চালু হয়নি। অনেক প্রতিষ্ঠানও নিয়মিত পরীক্ষা করছে না। নমুনা পরীক্ষার এই দীর্ঘসূত্রিতার জন্য জনবল সংকটকে দায়ী করছে স্বাস্থ্য অধিদপ্তর। লক্ষণ ভিত্তিক রোগীর স্যাম্পলগুলো নির্দিষ্ট ল্যাবে পাঠানো হয়। কোন ল্যাব যেহেতু মাত্রই নতুন শুরু করেছে, সবার আসলে 200-250 বেশি স্যাম্পল পরীক্ষা করার সক্ষমতা নাই। প্রতিদিন অন্তত 15,000 নমুনা পরীক্ষার লক্ষ্য নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে গত 1 মাসে 50টি ল্যাব চালু হলেও গড়ে দৈনিক পরীক্ষা হচ্ছে 6 থেকে 7,000। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে খোদ স্বাস্থ্য বিভাগের 3 কর্মকর্তার। এছাড়া চিকিৎসক, নার্স এবং টেকনোলজিস্ট সহ আক্রান্ত হয়েছেন 66 জন। এই অবস্থায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে করোনা চিকিৎসায়। এদিকে নিজে করোনা আক্রান্ত হয়ে এবং অসুস্থ মায়ের সুচিকিৎসার ব্যবস্থা করতে না পারায় চট্টগ্রাম থেকে ঢাকা আসতে হয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে। 2 দিন আগে 73 বছর চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শাহরিয়ার হাসান নিজে অসুস্থ হওয়ার পাশাপাশি অসুস্থ মাকে ডায়ালাইসিস করতে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের সহায়তা চেয়েও পাননি তিনি। বাধ্য হয়েই মায়ের চিকিৎসার জন্য ঢাকায় যেতে হয়েছে করোনা আক্রান্ত এই শীর্ষ কর্মকর্তাকে। আমি প্লাজমা দেওয়ার জন্যই আনছিলাম, কিন্তু এখনো সেটা যোগ্য করতে পারিনি আর কি। আমি জানি, আমি কয়েকটাকে মৌখিকভাবে বিভিন্নভাবে বলছিলাম যে ডায়ালাইসিস করা যাবে কিনা, তাদেরকে কয়েকবার বলা সত্ত্বেও তারা আলাদা করে মেশিন রাখে নাই। এর আগে 26 মে করোনা আক্রান্ত হন চট্টগ্রামের প্রধান নমুনা পরীক্ষাগার বিআইটিআইডি এর ল্যাব ইনচার্জ ডাক্তার শাকিল আহমেদ। তার সাথে আক্রান্ত হন ল্যাবটির বেশ কয়েকজন কর্মী। এতে 3 দিনের জন্য ল্যাবের কার্যক্রম বন্ধ রাখা হয়।
চট্টগ্রামে এখনো পর্যন্ত 50 চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। করোনার হটস্পট হয়ে ওঠা চট্টগ্রামের লকডাউন পরিস্থিতি নিয়ে হতাশ চিকিৎসকরা। পেশেন্টগুলিকে আইসোলেশন করতে পারিনি, আইসোলেশন করার না পারার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা স্প্রেড করে গেছে। আপনারা জানেন আমরা কন্ট্যাক্ট ট্রেসিংয়ে করতে পারিনি। আর বিশেষ করে ফার্স্ট থেকে আমাদের যে ইনভেস্টিগেশন করার জন্য যে সুযোগ সুবিধা যেটা ছিল এটা কিন্তু অপ্রতুল ছিল। করোনা সংক্রমণ বাড়তে থাকায় চিকিৎসা সেবা বাড়ানোর তাগিদ দিয়েছেন সমন্বয়কারীরা। এদিকে ঘোষণা দিয়েও চালু করা যায়নি বেসরকারি হোলি ক্রিসেন্ট হাসপাতাল। অন্যদিকে 2 বেসরকারি করোনা বিশেষায়িত হাসপাতাল চালুর বিষয়টিও স্পষ্ট নয়। আমাদের এখানে 8টা বুথ স্যাম্পল কালেকশন বুথ তৈরি করা হবে, এটাও কিন্তু মিটিংয়ের আগে কিন্তু এই ব্যবস্থাগুলো নেওয়া ছিল। আজকে মিটিংয়ে সেগুলোকে আমরা উপস্থাপন করে সেগুলোকে অনুমোদন নেওয়া হয়েছে। অর্থাৎ কাজ কিন্তু চলমান আছে, কাজ বসে নেই। শনিবার পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত 2588 জনের মধ্যে সুস্থ হয়েছেন 217 জন, মারা গেছেন 74 জন। ঢাকা নারায়ণগঞ্জের পর করোনা সংক্রমণের হটস্পট এখন চট্টগ্রাম। সংক্রমণ রোধে কার্যকরী ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় রেকর্ড 28 জনের মৃত্যুতে দেশে করোনায় মৃতের সংখ্যা 610। করোনা শনাক্ত হয়েছে আরও 1764 জনের। এ নিয়ে মোট আক্রান্ত 44,608 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক। প্রথম করোনা রোগী শনাক্তের 12 সপ্তাহ পার হয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 44,608। 50টি ল্যাবে 9,987টি নমুনা পরীক্ষায় একদিনে করোনা শনাক্ত হয়েছে 1,764 জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও 360 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 1,443টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,764 জন। এ পর্যন্ত শনাক্ত 44,608 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 360 জন। এ পর্যন্ত সুস্থ 9,375 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 28 জন এবং এ পর্যন্ত মৃত্যু 610 জন। করোনার এই পরিস্থিতির মধ্যে রবিবার থেকে খুলছে অফিস ও অন্যান্য প্রতিষ্ঠান। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে বলা হয়, কর্মক্ষেত্রে হাত ধোয়া ও দূরত্ব বজায় রেখে কাজ করার ব্যবস্থা রাখতে হবে। দূরত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, থার্মোমিটার থাকা এবং যথেষ্ট পরিমাণে জীবাণুনাশক ব্যবহারের সুবিধা থাকা। এই নিরাপত্তা ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করে আগামীকাল থেকে যে কর্মকাণ্ড শুরু হবে সেখানে আমরা নিরাপদ থাকতে পারি, সুরক্ষিত থাকতে পারি। শনিবার 24 ঘন্টায় মৃত 28 জনের মধ্যে 25 জন পুরুষ আর 3 জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন 26 জন, বাকি 2 জন নিজ বাসায়। ফারজান আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার বিস্তার রোধে আরও বেশি সংখ্যায় স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির বৈঠকে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বৈঠকে প্রধানমন্ত্রী প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধের পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা সেবার বিষয়ে নানা নির্দেশনা দেন। বৈঠকে দেশে করোনা মোকাবেলায় গৃহীত পদক্ষেপগুলো পর্যালোচনা করা হয়। কমিটির সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ শহীদুল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ড ABM আবদুল্লাহ, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম এবং কমিটির অন্য সদস্যরা এ বৈঠকে উপস্থিত ছিলেন। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল 10টায় গণভবন থেকে ফল ঘোষণা করবেন। সকাল 11টার পর বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইলে মেসেজের মাধ্যমে ফল পাবে পরীক্ষার্থীরা। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় 3 ফেব্রুয়ারি, শেষ হয় 5 মার্চ। পরীক্ষায় অংশ নেয় 20,47,779 জন পরীক্ষার্থী। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। ফল প্রকাশ হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার 86 দিন পর। সকাল 11টায় শিক্ষামন্ত্রী দীপুমণি ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। পরীক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবে। এছাড়া যারা প্রি রেজিস্ট্রেশন করেছে তারা মোবাইলে মেসেজের মাধ্যমেও ফল পাবে। এবছর আমাদের যে বিরূপ প্রতিক্রিয়া অবস্থা তার মধ্য দিয়ে আমাদের একটি বড় ধরনের চ্যালেঞ্জ। আমরা এই করোনা পরিস্থিতির মধ্যেও সারা দেশ থেকে আমাদের প্রধান পরীক্ষকদের নিকট থেকে
পরীক্ষার উত্তরপত্র সংগ্রহ করতে হয়েছে। কেউ ফল পুনঃনিরীক্ষণ করতে চাইলে অনলাইনে আবেদন করতে পারবে। পুনঃনিরীক্ষণের তারিখ পরবর্তীতে জানাবে বোর্ড। পরীক্ষার পুনর্নিরীক্ষণের আবেদন সবসময় আমরা অনলাইনে নিয়ে থাকি। এবছর পুনর্নিরীক্ষণের আবেদনটি অনলাইনেই নেওয়া হবে। করোনা সতর্কতায় শিক্ষার্থীদের স্কুলে যেতে নিষেধ করেছে বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 2 মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই বলছেন বিশেষজ্ঞরা। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠান খোলা হলে সেটি খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে বলে মত তাদের। এই অবস্থায় মন্ত্রণালয় বলছে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা ভাইরাসের কারণে গত 18 মার্চ থেকে বন্ধ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। 31 মে থেকে সরকারি অফিস খোলার পাশাপাশি সোমবার থেকে চালু হচ্ছে গণপরিবহন। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে 15 জুন পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন এই ছুটি সর্বনিম্ন 2 মাস বাড়াতে হবে। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেরই সুরক্ষা নেয়ার মতো সক্ষমতা নেই। স্কুলে শিশুদের সামাজিক দূরত্ব মানিয়ে চালানো সম্ভব নয় বলছেন তারা। সেক্ষেত্রে সিলেবাস কমানো সহ অন্য সিদ্ধান্ত নেয়ার আহ্বান তাদের। তো বাচ্চাদের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানানো তো আরো কঠিন, এবং আমাদের স্কুলগুলোর স্ট্রাকচারও সেরকম না। সেক্ষেত্রে এই ধরনের ইনফেকশনগুলো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বাইরের দেশে তারা খুলেছিল কিছু দেশ স্কুল, আবার কিন্তু ইনফেকশন রেট বেড়ে যাওয়ার জন্য বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান না খোলার দাবি অভিভাবকদের। যে পর্যন্ত করোনা ভাইরাস পরিস্থিতি ঠিক না হয়, না চলে যায়, ওই পর্যন্ত বন্ধ থাকুক। মন্ত্রণালয় বলছে সার্বিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সাথে সংসদ টিভিতে 10ম শ্রেণী পর্যন্ত সিলেবাস শেষ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। অর্ধবার্ষিকী পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছে মন্ত্রণালয়। কিন্তু আমাদের যে ব্রডকাস্ট এটা খুব ভালোভাবেই চলবে। আমরা আশা করছি অক্টোবরের মধ্যে আমরা সমস্ত সিলেবাস কমপ্লিট করব। সংসদ টিভির ক্লাস লেকচার শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে অনুসরণ করার পরামর্শ মন্ত্রণালয়ের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পান তাণ্ডবের পর থেকে এখনো পানিবন্দী রয়েছেন খুলনার কয়রা উপজেলায় 1.5 লাখেরও বেশি মানুষ। তার উপর করোনা সংক্রমণের আশঙ্কায় কাজের খোঁজে অন্য কোথাও যেতে পারছেন না তারা। উপার্জনের পথ বন্ধ এবং সরকারি সহায়তা পর্যাপ্ত না থাকায় পরিবার নিয়ে চরম দুর্ভোগে দিন কাটছে তাদের। এই অবস্থায় তাদের জন্য বরাদ্দ চেয়েছে স্থানীয় প্রশাসন। 10 দিন আগে আঘাত হানা ঘূর্ণিঝড় আম্পানের ক্ষত এখন স্পষ্ট কয়রা উপজেলার বিভিন্ন জনপদে। 9 ইউনিয়নের 4টি পানির নিচে। পুরো উপজেলায় পানিবন্দী অসংখ্য মানুষ। সরকারি সহায়তা না থাকায় দেখা দিয়েছে খাবার সংকট। কাজের খোঁজে অন্য কোথাও যেতে চাইলেও করোনা পরিস্থিতিতে কোথাও যেতে পারছেন না শ্রমজীবীরা। এই অবস্থায় বিধ্বস্ত ঘরবাড়ি আর খাবার সংকটে দিশেহারা তারা। দিন মজুরি খেটে খায়, এখন পানির তলায় ঘর ডুবিয়ে রয়েছে। এখন বাইরে যেয়ে কাজকর্ম, এই বাদটা হয়ে গেলে বাইরে যেয়ে কাজকর্ম করিতে খাইতে হবে, নাহলে আমাদের কোনো উপায় নাই। গাড়ি চালাতাম, তারপরে যে পানির পরে তো এখন গাড়িও বন্ধ, এখন তো কোনো কাজ কামে নেই। ঘূর্ণিঝড়ের প্রভাবে হওয়া জলোচ্ছ্বাসে উপজেলার বেশিরভাগ এলাকা তলিয়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের। পানি নেমে না যাওয়া পর্যন্ত ভোগান্তি সইতে হবে তাদের। ঘূর্ণিঝড় আম্পানের ফলে যে ক্ষতি হয়েছে, সে সময় যে মানুষ দেশের বিভিন্ন প্রান্তে চলে গিয়েছিল, আমরা সেটাই লক্ষ্য করছি যে দ্রুত যদি বেড়িবাঁধ আটকানো সম্ভব না হয়, আবার এলাকার মানুষ অন্যত্র চলে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন সংকট নিরসনে পর্যাপ্ত অর্থের প্রয়োজন। এই জন্য জলবায়ু পরিবর্তন তহবিল থেকে বরাদ্দের আবেদন করেছেন তারা। দক্ষিণ বেতকাশি, যেটি একেবারেই সুন্দরবনের মধ্যে অবস্থিত, ওই অঞ্চলের মানুষ কিন্তু আসলে এক জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে রয়েছে। এ ব্যাপারে আমরা সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করি, এবং যাতে করে আমাদের জলবায়ু যে ফান্ড রয়েছে, সেই ফান্ডে যাতে এই অঞ্চলে সঠিকভাবে বরাদ্দ দেওয়া হয়, সে ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। কয়রা উপজেলায় প্রায় 2 লাখ মানুষের মধ্যে 1.5 লাখের বেশি মানুষ পানিবন্দী। পুরোপুরি তলিয়ে আছে 35টি গ্রাম। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। করোনার কারণে বিশ্বব্যাপী আমদানি রপ্তানিতে মন্দা তৈরি হয়, বেড়েছে বাণিজ্য ঘাটতি। চলতি অর্থবছরের প্রথম 8 মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে 91,570 কোটি টাকা। তবে এখনই পরিস্থিতি মূল্যায়নের সময় আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই অবস্থায় আমদানি রপ্তানি সচল রাখতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।
করোনায় আমদানি রপ্তানি বাণিজ্যে তৈরি হয়েছে অচলাবস্থা। বিশ্ব অর্থনীতিতেও দেখা দিয়েছে স্থবিরতা, যার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে রপ্তানি হয়েছে 2,17,600 কোটি টাকার পণ্য। এর বিপরীতে আমদানি হয়েছে 3,09,170 কোটি টাকার। এতে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে 91,570 কোটি টাকা। আমাদের এক্সপোর্ট তো এখানে একটু হ্যাম্পার হয়েছে, আর ইম্পোর্টের যে জিনিসগুলো আনছি আমরা সেগুলো তো আগেই এলসি করা হয়েছিল, যার কারণে ওইগুলো তো আমার লাইবিলিটি একটা হয়েছে। এটা তো আনইউজুয়াল একটা সিচুয়েশন, এইটার উপর বেসিস করে কিন্তু জেনারেলাইজিং করা যাবে না। রপ্তানি আয় কমায় বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিশ্বের বিভিন্ন দেশে লকডাউনের কারণে দেশের বাণিজ্যও ক্ষতির মুখে পড়েছে বলে জানান তারা। বাংলাদেশের কিন্তু আমদানি ব্যয়ের একটা বড় অংশই হলো এর রপ্তানির সাথে জড়িত। আমরা যেই তৈরি পোশাক রপ্তানি করে থাকি তার যে কাঁচামাল সেটা একটা বড় অংশ আমাদের আমদানির। ফলে আমাদের রপ্তানি ওঠানামার সাথে এটা কিন্তু ওঠানামা করতে থাকে। বহির্বাণিজ্য ঘাটতি একটু বেড়ে গেছে। অপ্রয়োজনীয় ইম্পোর্ট কমাতে হবে, ভোগ্য পণ্যের ইম্পোর্টটা কমাতে হবে এবং অপরদিকে এক্সপোর্টটাকে একটু বাড়াবার জন্য যথেষ্ট চেষ্টা করতে হবে। এই অবস্থায় যেসব দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে তাদের সঙ্গে বাণিজ্য যোগাযোগ বাড়ানো জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্লোজড ডোরে সোমবার থেকে সব ধরনের খেলাধুলা চালুর অনুমতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। ডেপুটি চিফ মেডিকেল অফিসার, জনস্বাস্থ্য বিভাগ, বিশেষজ্ঞদের নিয়ে তৈরি করে দেওয়া হয়েছে গাইডলাইন। স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব পরিকল্পনায় খেলা ফেরাতে পারবে সবাই। সোমবার শুরুর দিনেই ফিরছে হর্স রেস। ক্লোজ ডোরে ম্যাচ আয়োজনের সুবিধার্থে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। প্রোটোকল মেনে প্রতিযোগিতা শুরু করা এখন নির্দিষ্ট ক্রীড়া বিভাগের উপর নির্ভর করছে। ফুটবল, টেনিস, ক্রিকেট, রাগবি সবকিছুই ফেরার জন্য প্রস্তুত।